ম্যানমারে ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে আগুন ধরিয়ে আমরিমের আত্মাহুতি। ইন্টারিমে পুড়ে গেল ম্যান সিটি। আর্সেনালের 6 পয়েন্টের লিড। লা লিগায় গার্সিয়াদের গর্জন, কেউ গোল করেন, কেউ ঠেকান। সেরিয়াতে 3 দলের কেউ কাউকে দেয় না ছাড়। প্যারিস ডার্বিতে ডেমবেলেতে পিএসজি পার। এমন কত কিছু ঘটে গেছে শনি রবির ফুটবলে, যার রেশ আছে সোমবারেও। সবচেয়ে বড় খবরটা এসছে এই দিনেই। চলুন আমরা কথা বলি এই সপ্তাহের পাঁচ মিশালিতে এই সব কিছু নিয়েই, যা আপনি দেখেছেন, যা হয়তো মিস করে গেছেন, সবকিছুই 5 পয়েন্টে। নাম্বার 1 শুরু করার আজকে একটা জায়গায় আছে, সেটা হচ্ছে রুবেন আমরিমের আত্মাহুতি। আপনি এখন দাবি করতে পারেন যে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদে এই যে 14 মাস জুড়ে রুবেন আমরিম আছেন, এটাই তো এতদিন ছিল অনেক বেশি। তাহলে কেন বলা হচ্ছে রুবেন আমরিমের আত্মাহুতি? তিনি আত্মহত্যাটা করলেন কোন জায়গায়? তার দায়টা কোন জায়গায়? তার দলের পারফরমেন্সই তো খারাপ, কিন্তু তিনি আসলে নিজের দোষটা কি করে এত সামনে নিয়ে এলেন, যার কারণে তাকে এইভাবে সিজনের মাঝপথে বরখাস্ত করলো ম্যানচেস্টার ইউনাইটেড। আজ বছরের 5ম দিন এবং এরই মধ্যে প্রিমিয়ার লিগের 2 জন কোচ বরখাস্ত হয়ে গেছেন। প্রথমটা চেলসির এনজো মারেস্কা, আর সোমবারে গিয়ে জানা গেল রুবেন আমরিমও সেই দলের একজন। এখন আপনি বলতে পারেন যে প্রিমিয়ার লিগের লিডসের সঙ্গে তারা ড্র করেছে, তারা মিডউইকে পয়েন্ট টেবিলের তলার দল উলভসের সঙ্গে ড্র করেছে। এই সব পারফরমেন্সের ফলে রুবেন আমরিমকে সরিয়ে দেওয়া যেতেই পারে। প্রিমিয়ার লিগের 20 ম্যাচ শেষে তাদের যে অবস্থান, তাদের যে গোলের রেশিও, গোল খাওয়া, গোল করা, পয়েন্টস বা তাদের খেলার ধরন, তার কোনো কিছুই হয়তো ম্যানচেস্টার ইউনাইটেডের নামের সঙ্গে খুব একটা মানানসই নয়। এরপর তাকে তো বরখাস্ত করাই যায়, তাই না? এরপরে যদি আপনাকে দেখাই যে পুরো সময়টা জুড়ে এই 14 মাস সময়ে তিনি আসলে কি করলেন। রুবেন আমরিমের আন্ডারে ম্যানচেস্টার ইউনাইটেড তার ফার্স্ট আধা সিজনে, প্রথমে তো এরিক টেন হ্যাগ ছিলেন, সেখানে ইউনাইটেড শেষ করলো প্রিমিয়ার লিগে 16তম হয়ে। ইউরোপা লিগের ফাইনালটাতেও তারা হেরে গেল টটনাম হটস্পারের সঙ্গে। এরপরে 239 মিলিয়ন ইউরো খরচ করে রুবেন আমরিমকে ট্রান্সফার বিজনেসে ব্যাকও করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু তার ফল কি এরকম হওয়ার কথা? তার নাম্বারসগুলো কি এরকম হওয়ার কথা? আর যখন আপনি কম্প্যারিজনটা করবেন ম্যানচেস্টার ইউনাইটেডের বাকি কোচদের সঙ্গে, মানে স্যার অ্যালেক্স ফার্গুসন চলে যাওয়ার পরে লম্বা মেয়াদে যারা কাজ করেছেন খণ্ডকালীন বাদ দিয়ে, তাদের ভেতরে যখন উইনিং পার্সেন্টেজের হিসাবটা আনবেন, সেখানে তো রুবেন আমরিম সবার তলায় অবস্থান করছেন। 36.92 তার উইনিং পার্সেন্টেজ, এবং এই উইন পার্সেন্টেজ মোটেই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে জুৎসই কিছু নয়। ইনফ্যাক্ট এরিক টেন হ্যাগের চেয়েও কম, ডেভিড মোয়েস, লুই ফন হালের চেয়েও তার জয়ের রেশিও বা পার্সেন্টেজ অনেক বেশি কম। কিন্তু আমি বলছি ম্যানচেস্টার ইউনাইটেড এই কোচকে বরখাস্ত করেছে রুবেন আমরিমের নিজের দোষে। তার মানে যা দাঁড়ায় যে রুবেন আমরিম নিজেই আসলে আত্মাহুতি দিয়েছেন, এবং যে কারণে তিনি আসলে বরখাস্ত হয়েছেন। কেন রুবেন আমরিম বরখাস্ত হলেন সেটা বুঝতে হলে আমাদেরকে যেতে হবে শুক্রবারের প্রেস কনফারেন্সে, যেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে আপনাকে আপনার ক্লাব কি ব্যাক করবে। তখন তিনি বলেছেন, আমি আসলে যে সিস্টেমে খেলতে চাই, মানে তার সিস্টেম কি 3 ম্যান ব্যাকলাইন, বিখ্যাত, যেটা নাকি পোপও পরিবর্তন করতে পারবেন না বলে এর আগে রুবেন আমরিম ঘোষণা দিয়েছিলেন। সেই 3 ম্যান ব্যাকলাইন তাকে একরকম বাধ্য হয়েই পরিবর্তন করতে হয়েছিল গত বছরের শেষ দিকে ডিসেম্বর মাসে গিয়ে। তিনি ব্যাক 4-এ আবার শিফট করেছিলেন। তখন তার কাছে জানতে চাওয়া হয়েছিল ডিসেম্বর মাসের 24 তারিখে যে আপনি এই ব্যাক 3-তে আবার কবে যাবেন, ব্যাক 3-তে যেতে হলে আপনার কি করতে হবে। তখন তিনি বলেছিলেন যে ব্যাক 3 বা 3-4-3 আমার যে গো টু ফরমেশন, সেটাতে আমি যদি দল পরিচালনা করতে চাই, আমার দরকার প্রচুর পরিমাণ টাকা, আমাকে ট্রান্সফারে অন্তত পক্ষে এই ক্লাবের থেকে ব্যাক করতে হবে, নইলে এই 3 ম্যান ব্যাকলাইন আমি আসলে ওয়ার্কআউট করাতে পারবো না এই মুহূর্তে। তো ওই দিনের রেসটা ওখানেই শেষ হয়ে গেছে। এই শুক্রবারে এসে নতুন বছরের নতুন প্রিমিয়ার লিগের ম্যাচের আগে যখন আরো একবার তাকে জিজ্ঞাসা করা হলো, তখন তিনি এই প্রশ্নটা এড়িয়ে গিয়েছিলেন। কিন্তু লিডসের সঙ্গে ম্যাচের পরে প্রেস কনফারেন্সে যে সময় একটা ম্যাড়ম্যাড়ে অবস্থা চলছিল, ম্যাচটা অত ভালো হয় নাই লিডসের সঙ্গে, এরপরে তিনি একরকম আগুন জ্বালিয়ে দিলেন এবং তিনি আঙুল নির্দেশ করলেন তাদের দিকে যারা তাকে চাকরি দিয়েছে, মানে হায়ারার্কিতে তার চেয়ে উপরে যারা অবস্থান করছে, তাদেরকে তিনি মনে করিয়ে দিয়েছেন ডু ইয়োর জব, বা বাংলা ভাষায় বলা চলে নিজের চরকায় তেল দিতে তিনি বলেছিলেন, যে কারণে 24 ঘন্টারও কম সময়ের ভেতরে ম্যানচেস্টার ইউনাইটেড বরখাস্ত করেছে এই রুবেন আমরিমকে। তিনি কি বলেছিলেন সেটা একটু আমাদের জানা প্রয়োজন এবং খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলছিলেন, আমি এখানে ম্যানেজার হতে এসেছিলাম, কোচ হতে নয়। এই ব্যাপারটা পরিষ্কার। আমি জানি আমার নাম টুখল, কন্তে বা মরিনিও নয়, কিন্তু আমি ইউনাইটেডের ম্যানেজার, আমি তো আমার কাজ করব, কিন্তু বাকি সব ডিপার্টমেন্ট, স্কাউটিং, স্পোর্টিং ডিরেক্টর, তাদেরও নিজেদের কাজটা করে যেতে হবে বা করতে হবে।
রুবেন আমোরিমের এই কথাটা নির্দেশ করছিল তাদের স্কাউটিং ডিপার্টমেন্টের ওপরে, তাদের হেড অফ ফুটবল বা ডিরেক্টর অফ ফুটবল যিনি আছেন জেসন উইলকক্স, তাদের দিকে যে তোমরা তোমাদের কাজ করো, আমি আমার মতো আমার কাজ করছি এবং এই নিয়ে তোমাদের এত বেশি মাথা ঘামানোর প্রয়োজন নাই। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন যে আপনাদের কাছে যেসব খবর আসছে তার বেশিরভাগই আসলে সিলেক্টিভ ইনফরমেশন, মানে পুরো ইনফরমেশন আপনাকে ক্লাবের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না। ক্লাবের স্কাউটিং বা স্পোর্টিং সিস্টেমগুলো যারা রান করছেন তারা যদি প্রপারলি কাজ করে তাহলে আমাকে আমার কাজ করতে হবে, আমাকে আমার কাজ করতে দিন, তাদেরকে বলুন তাদের কাজটা ঠিকঠাক মতো করতে। এবং এরপরেই রুবেন আমোরিমকে বরখাস্ত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আমরা বলতে পারি তাহলে তার মানে রুবেন আমোরিম তার ওই যে চরিত্রটা, যে বরাবর তিনি সত্যি কথা বলেন, তিনি বরাবরই নিজে যা ফিল করেন সেটা বলেন, ইমোশনাল হয়ে যান এবং যে কথাগুলো বলেন তার সবকিছু হয়তো অন্যায়ও নয়, মিথ্যাও নয়, কিন্তু দিন শেষে তো ভাই প্যাচটা ওই এক জায়গাতেই, যে আপনার যে বস তার এগেনস্টে আপনি যদি একবার মাঠে নেমে যান তারপরে আপনি সেই মাঠে আর থাকতেও পারবেন না। অথচ রুবেন আমোরিমের নিয়োগটা হয়েছিল স্পোর্টিং সিপি থেকে অ্যাজ আ কোচ, হেড কোচ অফ ম্যানচেস্টার ইউনাইটেড, এই ছিল তার ডেজিগনেশন। কিন্তু তিনি চাইছিলেন ম্যানেজারিয়াল রোলটা প্লে করতে। ম্যানেজারিয়াল রোল প্লে করলে তিনি এক্সট্রা আসলে কি পেতেন, তিনি এইগুলো কন্ট্রোল করতে পারতেন, স্কাউটিং ডিপার্টমেন্ট, প্লেয়ার রিক্রুটমেন্ট এবং এর সঙ্গে আরও নানান যেসব ব্যাপার স্যাপার রয়েছে, মানে একটা ক্লাবের মোটামুটি ম্যানেজারিয়াল দায়িত্বটা তিনি পালন করতে চাইছিলেন স্পেশালি ম্যানচেস্টার ইউনাইটেডে। কিন্তু দিন শেষে তিনি একজন কোচ হয়েই থাকলেন এবং সেটা তার আসলে পছন্দ হচ্ছিল না এবং এই পয়েন্টে এসে লিডসের সঙ্গে ড্র করার পরে তিনি মুখ ফসকে বললেন নাকি ইচ্ছা করেই বললেন, তারপরে তাকে বরখাস্ত হতে হলো। রুবেন আমোরিম নিশ্চিতভাবেই শিক্ষা নেন নাই এনজো মারেস্কার কাছ থেকে, যে এনজো মারেস্কা স্যাকড হয়েছেন ঠিক একই কারণে, বেফাঁস মন্তব্য করার কারণে, কিন্তু সেই মারেস্কাও সরাসরি কারো দিকে আঙুল নির্দেশ করেন নাই। তিনি বলেছিলেন যে 48 ঘন্টা তার খুব বাজে গেছে, তিনি কারো কাছ থেকে কোনো রকম কোনো সাপোর্ট পান নাই। এই কথার রেশ মোটামুটি 1 মাস ধরে টানার পরে, 1 মাসেরও কম সময়, এরপরে চেলসি তাকে বরখাস্ত করেছে। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড সময় নিল না একদমই। এর মাধ্যমে যেটা আমরা বুঝতে পারি যে রুবেন আমোরিমের ওপরে আস্তে আস্তে আস্থাটা হারাচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ এবং যার কারণে রুবেন আমোরিম হয়ে গেলেন বরখাস্ত। এবার আমরা যাই পয়েন্ট টেবিলের 2 নম্বরে, মানে আমাদের এই 5 মিশালের 2 নম্বরে, সেটাও প্রিমিয়ার লিগ নিয়ে। এটার নাম আমরা দিয়েছি রাইস বেবি রাইস আর ক্রাই বেবি ক্রাই, কারণ এখানে শেষ পর্যন্ত কাঁদতে হয়েছে পেপ গুয়ার্দিওলাকে, আর অন্য পাশে ডেকল্যান রাইস আর্সেনালের নতুন রাইজে বড় একটা অবদান রেখেছেন। এনজো মারেস্কা হয়তো এই দলের কোচ হিসেবে আর ছিলেন না। চেলসির আন্ডার 21 টিমের কোচ এক স্মরণীয় ড্র নিয়ে ইতিহাদ স্টেডিয়াম ছেড়েছেন, আর পেপ গুয়ার্দিওলা এনজো মারেস্কা না থাকলেও আরেক এনজোর কাছে ধরা খেয়ে গেছেন ম্যাচের একেবারে শেষ দিকে গিয়ে গোল হজম করে, যেখান থেকে ম্যানচেস্টার সিটি হারিয়েছে পয়েন্ট এবং তাতে 6 পয়েন্টের একটা দূরত্ব তৈরি হয়েছে ম্যানচেস্টার সিটি আর আর্সেনালের। এবং এটা ম্যান সিটির জন্য বড় একটা আঘাত, বড় একটা ধাক্কা প্রিমিয়ার লিগের টাইটেল রেসে। টানা 2 ম্যাচে এই নিয়ে ম্যানচেস্টার সিটি ড্র করলো সান্ডারল্যান্ড এবং এরপরে চেলসি, যে চেলসির সঙ্গে তাদের হারার বা ড্র করার কোনো রকম কোনো যৌক্তিক কারণ ম্যাচ যারা দেখেছেন তারাও হয়তো খুঁজে পান নাই। কিন্তু দিন শেষে ফুটবল এমনই, আপনি যখন 1 গোলের লিড নিয়ে ম্যাচটা পার করতে চাইবেন সে সময় যে কোনো কিছুই ঘটতে পারে, আর দলের নাম যদি চেলসি হয় তাহলে আপনার কপালে সেই দুঃখটা থাকতেই পারে, কারণ চেলসি এত বেশি আনপ্রেডিক্টেবল। কিন্তু এই গেম উইকের আরও একবার উইনার সেই আর্সেনাল। এই 6 পয়েন্টের লিড এর আগে প্রিমিয়ার লিগের 20 ম্যাচ শেষে কখনোই ছিল না আর্সেনালের। তার মানে আর্সেনাল এবং মিকেল আর্তেতা এমন এক টেরিটরিতে এই মুহূর্তে অবস্থান করছেন যেখান থেকে আর্সেনালের জন্য লিগ হারানোটা বা শিরোপা হারানোটা, যেটা তারা এখনো জেতে নাই অবশ্য, মানে শিরোপাটা জিততে না পারাটা হবে বড় ধরনের এক অপমান তাদের নিজেদের জন্যই। কারণ এই যে আগের সিজনগুলো আমরা দেখছি, এই সব জায়গায় তারা কখনোই এই এত বড় লিড নিয়ে প্রিমিয়ার লিগের সবার ওপরে অবস্থান করতে পারে নাই। এবং আর্সেনাল এই সপ্তাহে জিতলো কাদের সঙ্গে? বোর্নমাউথের সঙ্গে ম্যাচটা জিতলো তারা 3-2 গোলে। আর্সেনাল কিছুটা যে পাল্টে গেছে তার প্রমাণ আপনি পাবেন এই 4টা ম্যাচের স্কোর লাইনগুলো দেখলে। 2024-25-এর সঙ্গে 2025-26-এর একটা মিল বা কম্প্যারিজন আমরা করার চেষ্টা করেছি, যেখানে 2024-25-এ আমরা দেখতেই পাচ্ছি যে এই বোর্নমাউথের কাছে তারা হেরেছিল 2-0 গোলে, সেই রিভার্স ফিক্সচারটা তারা এই বছর এসে 3-2 গোলে জিতে নিয়েছে।
একই কথা প্রযোজ্য ব্রাইটন, অ্যাস্টন ভিলা, এভারটন এই ম্যাচগুলোর ক্ষেত্রেও, এবং এই ম্যাচগুলোতে তারা যেখানে আগের সিজনে পয়েন্ট খুইয়েছিল এইবার তারা সবগুলো ম্যাচ জিতে শেষ করেছে। আর এর ভেতরে অ্যাস্টন ভিলার এগেইনস্টের পারফরমেন্সটা তো আসলেই স্টেটমেন্ট পারফরমেন্স ছিল, মানে চ্যাম্পিয়নরা সাধারণত যে ধরনের কাজ করে সেই রকম খেলা এই আর্সেনালের কাছ থেকে এই বছরে অন্তত পক্ষে দেখা গেছে। এই বছরের শেষ দিকেও আপনি হয়তো দেখেছেন মিকেল আর্তেতা তাই বলতেই পারেন বা দাবি করতেই পারেন যে আর্সেনাল আসলেই বদলে গেছে। আর্সেনালের এই বদলে যাবার পেছনে অন্যতম বড় অবদান এই সপ্তাহের হিরো ডেকল্যান রাইস, এবং ডেকল্যান রাইসই করেছেন জোড়া গোল, যেই 2 গোলে আর্সেনাল হারিয়েছে বোর্নমাউথকে। এবং তার এই ডেটাটা বা এই স্ট্যাটটা দেখলে আমরা বুঝতে পারবো যে তার যে দামটা মানে 105 মিলিয়ন, সেটাকে কিভাবে আর্সেনাল আর মিকেল আর্তেতা জাস্টিফাই করছেন বা ডেকল্যান রাইস নিজেও আসলে জাস্টিফাই করছেন। এর আগে তার প্লেয়িং ক্যারিয়ারে প্রায় 300 ম্যাচ মতো তিনি খেলেছেন, কখনোই এর আগে মোটে একবারই তিনি 2 গোল করেছিলেন এক ম্যাচে, মানে রিয়াল মাদ্রিদের সঙ্গে। কিন্তু প্রিমিয়ার লিগে কখনোই তিনি এই জোড়া গোল করতে পারেন নাই, যে জোড়া গোলটা তিনি এইবার করলেন এবং দলের জয়ে বড় একটা ভূমিকা রাখলেন। দেখুন মানে মিনিটস, গোলস, অ্যাসিস্ট, গোলস প্লাস অ্যাসিস্ট, কমপ্লিটেড পাস, লাইন ব্রেকিং পাস, এই জায়গায় আর্সেনালের ভেতরে মানে লাইন ব্রেকিং পাসে দেখুন তিনি ফার্স্ট, তার মানে যেটা বোঝাচ্ছে তিনি সামনের দিকে যাচ্ছেন। এখন লাইন ব্রেক করে একজন মিডফিল্ডার যখন সামনের দিকে যাচ্ছেন তখন পেছনে তার নিশ্চয়ই প্রোটেকশনটা দরকার, এই প্রোটেকশনটা দিচ্ছেন মার্টিন জুবিমেন্দি, যে কারণে ডেকল্যান রাইস সামনের দিকটা যেতে পারছেন এবং বক্স টু বক্স মিডফিল্ডারের রোলটা তিনি এখন আসলেই প্লে করতে পারছেন আর্সেনালে। তাতে তার যেমন গোল পাওয়ার সম্ভাব্যতা বাড়ছে, আর্সেনালেরও এই ধরনের ম্যাচের গেরো খোলা সহজ হয়ে যাচ্ছে। আর এই কারণেই তিনি এই জায়গাগুলোতে রুল করছেন যেখানে বেশিরভাগ পজিশনে দেখা যাচ্ছে যে প্রোগ্রেসিভ ক্যারিজ থেকে পজিশন ওন, ট্যাকলস, ইন্টারসেপশন, যেখানে তিনি প্রথম অথবা দ্বিতীয় অবস্থানে রয়েছেন নিজেদের ভেতরে যদি আপনি সেই র্যাঙ্কিংটা করেন, মানে আর্সেনালের বাকি ফুটবলারদের সঙ্গে। ডেকল্যান রাইস এই মৌসুমে আর্সেনালের সম্ভবত বেস্ট পারফর্মার এখনো পর্যন্ত। তবে আর্সেনালের এই জানুয়ারি মাসটা খুব কঠিন হতে যাচ্ছে। জানুয়ারি মাসে প্রচুর পরিমাণ ফিক্সচার, সেটা যে কোনো দলের জন্যই, এবং আর্সেনালের এই মাসে আরও 8টা ম্যাচ খেলতে হবে। চ্যাম্পিয়ন্স লিগে 2টা, এফএ কাপ আছে, প্রিমিয়ার লিগ আছে, সব মিলে মিকেল আর্তেতার কাছে 6 পয়েন্টের একটা হেলদি লিড থাকলেও স্বস্তির কোনো রকম কোনো সময় নাই। এবং মিকেল আর্তেতা যতক্ষণ না পর্যন্ত প্রিমিয়ার লিগ টাইটেলটা সিকিউর করবেন ততক্ষণ পর্যন্ত এভাবেই আমাদেরকে ঝুলিয়ে ঝুলিয়ে কথা বলে যেতে হবে, কারণ আর্সেনালের অতীত রেকর্ডের কারণে। এবার আমরা যাই পয়েন্ট নাম্বার 3-তে, এবং নাম্বার 3 হচ্ছে লা লিগা নিয়ে গার্সিয়াদের গর্জন। মানে একবার হুয়ান গার্সিয়া তিনি প্রথম রাতে নজর কাড়লেন, একের পর এক দুর্দান্ত সেভ করে, পরের দিন রিয়াল মাদ্রিদ জিতলো আরেক গার্সিয়াতে ভর করে 21 বছর বয়সী স্ট্রাইকারের এক দুর্দান্ত হ্যাট্রিকে। দুজনেরই 2 রকমের রেকর্ড হয়েছে। এই হচ্ছে গনজালো গার্সিয়া, যিনি হ্যাট্রিক করেছেন, যার বয়স 21 বছর। আমরা একটু গনজালো গার্সিয়াতেই থাকতে চাই, এখনো ওই হুয়ান গার্সিয়াতে আমরা যাব না। এই গার্সিয়া যখন 2 গোল করছেন, মানে তার গোল 3টা তো 3 রকমের এবং 3টাই দুর্দান্ত। একটা হেডারে করলেন ফার্স্ট সেটটা, সেকেন্ডটা চেস্টে রিসিভ করে, এরপর তিনি ভলি করলেন, থার্ডটা করলেন ব্যাক ফ্লিকে। মানে এই তরুণ ফুটবলার রিয়াল মাদ্রিদের জার্সিতে এই প্রথম একটা ম্যাচ স্টার্ট করলেন। এর আগে তিনি কোনো ম্যাচ এই সিজনে স্টার্ট করতে পারেন নাই, যদিও তিনি ক্লাব ওয়ার্ল্ড কাপের টপ স্কোরার ছিলেন। কিলিয়ান এমবাপের অনুপস্থিতিতে তিনি একটানা ম্যাচ খেলছিলেন, কিন্তু এমবাপে যখন ফিরে এসেছিলেন তাকে আবার সাইড বেঞ্চে ফিরে যেতে হয়েছিল। আর এই সিজনের শুরু থেকে শাবি আলোনসো কিলিয়ান এমবাপেকে একটানা ম্যাচ খেলিয়ে গেছেন। কিন্তু যখন কিলিয়ান এমবাপেকে পাওয়া গেল না, সেই মুহূর্তে আরও একবার এই রিয়াল মাদ্রিদের একাডেমির গ্র্যাজুয়েটকে শাবি আলোনসো দলে নিয়ে এলেন, স্টার্টিং 11-এ রাখলেন। এটা ছিল তার ফার্স্ট স্টার্ট, এবং তিনি যখন 2 গোল করলেন তখনই তিনি মোটামুটি একটা রেকর্ড গড়ে ফেলেছিলেন। রেকর্ডটা হচ্ছে এরকম যে এই একবিংশ শতাব্দীতে রিয়াল মাদ্রিদের হয়ে ডেবিউতেই 2টো গোল করা ফুটবলারদের যে ছোট্ট তালিকা, সেখানে তিনি ঢুকে গিয়েছিলেন। যেখানে আছেন রোনালদো নাজারিও, যেখানে আছেন রুড ফন নিস্টেলরয়, যেখানে চিচারিতো, দানি সেবায়োস, কিলিয়ান এমবাপে, গনজালো গার্সিয়া এর পরের নামটা। কিন্তু তিনি এই যে রেকর্ডটা, এই তালিকাটাকে আরও খাটো করে এনেছেন যখন তিনি হ্যাট্রিকটা শেষ করেছেন। তার মানে হ্যাট্রিক করার পরে ওই লিস্টে আছেন কেবলমাত্র একজনই, রুড ফন নিস্টেলরয়। এবং 2006 সালের সেই রেকর্ডটা তিনি আবার ঘুরিয়ে এনেছেন 2026 সালে। যদিও দুজনের বয়সের ভেতরে একটা বিস্তর ফারাক আছে, নিস্টেলরয় তখন পুরোপুরি
পুরোপুরি পরিণত। আর এই গঞ্জালো গার্সিয়া তিনি অনেক বেশি তরুণ, এবং তরুণ হিসেবে হ্যাট্রিক করেও তার রেকর্ড হয়েছে। রিয়াল মাদ্রিদের জার্সিতে 2008 সালে গঞ্জালো ইগাইনের পরে এই প্রথম, মানে এই বয়সে 21 বছর বয়সে সবচেয়ে সর্বকনিষ্ঠ হিসেবে রিয়াল মাদ্রিদ জার্সিতে হ্যাট্রিক করার রেকর্ডটা গঞ্জালো গার্সিয়ার। আর স্প্যানিশ ফুটবলারদের যদি তালিকা করেন সেটা আরও বিস্তৃত। 1999 সালে রাউল গার্সিয়া গোল করেছিলেন, হ্যাট্রিক করেছিলেন রিয়াল মাদ্রিদের জার্সিতে স্প্যানিশ ফুটবলার হিসেবে। সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন এই গঞ্জালো গার্সিয়া। শাবি আলোনসো একবার বলেছিলেন, মনে আছে নিশ্চয়ই, যে গঞ্জালো গার্সিয়ার ভেতরে তিনি রাউল গঞ্জালেজের কিছুটা শরীরী ভাষা দেখতে পান, ছায়া দেখতে পান। আমি জানি না গঞ্জালো গার্সিয়া কত দূর যাবেন, কিন্তু রিয়াল মাদ্রিদের এই সপ্তাহে বেতিসের বিপক্ষে জয়টায় এই গঞ্জালো গার্সিয়া প্রমাণ করেছেন হি ইজ রেডি, এবং যে কোনো সময় শাবি আলোনসো তার ওপরে ভরসা রাখতে পারেন। তবে ওই ম্যাচে গঞ্জালো গার্সিয়া যদি হ্যাট্রিক না করতেন তাহলে ঘটনাটা কি ঘটতে পারত? তিবো কোর্তোয়া থেকে কয়েকবার তো আসলে ভালো সেভ করতে হয়েছে, তাই না? মানে ভালো একজন গোলকিপার তো রিয়াল মাদ্রিদের বরাবরই প্রয়োজন হয়। একজন স্ট্রাইকার ভালো প্রয়োজন হয়, একজন ভালো গোলকিপারও তাদের প্রয়োজন হয়। এই ভালো গোলকিপারের সংজ্ঞাতে এখন বার্সেলোনার হুয়ান গার্সিয়াকে আপনার রাখতে হবে, এবং ওই অতিমানবীয় পারফরমেন্সের পরে, এসপানিওলের সঙ্গে ওই দুর্দান্ত সেভগুলোর পরে হান্সি ফ্লিক আমাদেরকে রিয়াল মাদ্রিদের প্রসঙ্গ টেনে এনে মনে করাচ্ছেন কেন তার দলে একজন বিশ্বমানের গোলকিপার এতদিন প্রয়োজন ছিল। দলে একজন ভালো গোলকিপার থাকাটা গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচ দেখলেও বুঝতে পারবেন। রিয়াল মাদ্রিদের দিকে তাকান, ওদেরও দুর্দান্ত গোলকিপার আছে। বড় দলগুলোতে এমন থাকেই। মানে গঞ্জালো গার্সিয়া রীতিমতো এই ম্যাচটা বার্সেলোনাকে জিতিয়েছেন। বার্সেলোনা 2-0 গোলে জিতেছে। গোল করেছেন রবার্ট লেভানডস্কি, তার আগে করেছেন দানি ওলমো, তাতে ফার্মিন লোপেজের বড় অবদানও ছিল। কিন্তু ম্যাচে বার্সেলোনা টিকেই ছিল একজনের জন্য, সেটা গঞ্জালো গার্সিয়া। এবং স্বাভাবিকভাবে এই ফুটবলার বা এই গোলকিপারকে পেয়ে এত বেশি উচ্ছ্বসিত হয়েছেন এই হান্সি ফ্লিক, যেটা তিনি বলার সুযোগ পেলেন এই সিজনের একটা অংশ শেষ হয়ে যাওয়ার পরে। মানে এখন তো আমরা লা লিগার প্রায় অর্ধেকটা শেষ করে ফেলেছি, এবং তিনি কাদের বিপক্ষে এই অতিমানবীয় পারফরমেন্স দেখালেন, তার ক্যারিয়ারের সেরা পারফরমেন্স, যার পরে বলা হচ্ছে স্পেনের জাতীয় দলে তার ঢোকা উচিত, সেটা তার সাবেক ক্লাব এসপানিওলের এগেনস্টে। এবং এসপানিওল জানতো যে এই গোলকিপার যেহেতু বার্সেলোনায় গেছে, তাই এসপানিওলের সমর্থকেরা তাকে আসলে দুয়ো তো দেবেই, পারলে পেছন থেকে, গ্যালারির পেছন থেকে কিছুটা ছুঁড়েও মারতে পারে। এই কারণে এসপানিওলের স্টেডিয়ামে 2 গোলবারের পেছনে 2টো নেটও ইনস্টল করা হয়েছিল, যাতে কেউ কিছু ছুঁড়ে না মারতে পারে। এসপানিওল যেটা জানতো না সেটা হচ্ছে যে এই গোলকিপার ওই জাল তো প্রোটেক্ট করবেনই, তার যে আরো ছোট জাল সামনে আছে সেটাও এমনভাবে প্রোটেক্ট করবেন যে কারণে এসপানিওলের এই ম্যাচ থেকে খালি হাতে ফিরতে হবে। এই মুহূর্তে লা লিগায় তার চেয়ে বেশি সেভ আর কারো নাই। 78.6% সেভ করেছেন তিনি। তার দিকে যতগুলো শট এসে তার ভেতরে তাকে বার্সেলোনা পেয়েছে মোটামুটি একেবারেই পানির দামে। আর এই সেভটার কথা আলাদা করে বোধহয় বলতেই হয়, যারা ম্যাচ দেখেছেন অথবা দেখেন নাই অথবা পরে হাইলাইটস দেখেছেন তারা জানেন এটা কোন সেভ এই সপ্তাহে। তাই গার্সিয়া নায়ক, বার্সেলোনার জয়ের নায়ক। এবং বার্সেলোনার এই যে 4 পয়েন্টের যে গ্যাপটা রেখে তারা চলেছে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে, সেটার একটা আলাদা রকমের মাহাত্ম্য এই সপ্তাহে আছে। কারণ লা লিগার অর্ধেকটা শেষ হয়ে গেছে, অর্ধেকটা মানে হাফওয়ে শেষ হয়ে গেছে। হাফওয়ে পরে যেহেতু তারা 49 পয়েন্ট পেয়েছে, এর পরে একটা আলোচনা এসছে, সেটা হচ্ছে বার্সেলোনা কি পারবে এই সিজনটা শেষ করতে 100 পয়েন্ট নিয়ে। কেন এই আলোচনাটা আসছে? কারণ যে গতিতে তারা ছুটছে সেই গতি তারা যদি ধরে রাখতে পারে তাহলে তাদের পক্ষে সম্ভব ওই রেকর্ডটা গড়া। এই 49 পয়েন্ট লিগের হাফ ফেজ শেষে বার্সেলোনা খুব বেশি পায়নি, বা এর বেশি তারা পয়েন্ট পেয়েছে খুব কমই। এরকম ঘটনা সব মিলে আছে 6টা। লিগের হাফ ফেজ বলতে আমরা কি বুঝি? 38 ম্যাচের লিগ, তার ভেতরে 19টা ম্যাচ যখন শেষ হয়ে যাচ্ছে। 19 ম্যাচ শেষে সর্বোচ্চ বার্সেলোনার ইতিহাসে 55 পয়েন্টের ছিল 2012-13 মৌসুমে, সেবার তারা চ্যাম্পিয়ন হয়েছিল। এরপরে মানে এর আগের গল্পটা 2010-11, সেবারও পেপ গুয়ার্দিওলা সেই দলের কোচ, সেবার ছিল তাদের পয়েন্ট 52, সেবারও তারা লা লিগা জিতেছিল। 2013-14-তে অবশ্য গল্পটা একটু আলাদা, যখন তারা দ্বিতীয় হয়ে শেষ করেছিল তখন তাদের পয়েন্ট ছিল হাফ হয়ে শেষে 50, তবে পরের 50-এ তারা 22-23-এর শাবি হার্নান্দেজের আন্ডারে ওইবার আবার লা লিগা জিতেছিল। আর এবার দেখা যাক 49 পয়েন্ট হাফ হয়ে শেষে পাওয়া নিয়ে হান্সি ফ্লিকের দল কত দূর পর্যন্ত যেতে পারে। তবে তারা নিশ্চিতভাবেই সেই রেকর্ডটা সম্ভবত চেজ করছে। তবে আরও একটা রেকর্ড বার্সেলোনার আছে।
বার্সেলোনা এই ম্যাচেও গোল করেছে এবং এই নিয়ে একটানা 39টা ম্যাচে তারা গোল করেছে তো করেছেই, মানে গোল তারা করেছেই। এইটা এই মুহূর্তে ইউরোপের টপ 5 লিগের সর্বোচ্চ এইরকম একটানা গোল করে যাওয়ার রেকর্ড আর কোনো দলের নাই। এবার যাই সেরিয়াতে। সেরিয়ার পয়েন্ট টেবিল নিশ্চয়ই আপনি দেখেছেন, তাই না? দেখারই কথা। মানে সবার ওপরের দলটা ইন্টার মিলান, তাদের পয়েন্ট 39, এইসি মিলান 38, নাপোলি 37, মানে 37, 38, 39 এই হচ্ছে তাদের অবস্থা। 1 পয়েন্টের মোটে গ্যাপ। আর ইন্টার মিলান আর নাপোলির ম্যাচ পরের সপ্তাহে রোববার রাতে, মানে একটা দফা রফা এখানে হয়ে যাবে বলেই আমাদের মনে হচ্ছে। ইন্টার মিলান এই সপ্তাহে জিতল 3-1 গোলে, তারা হারালো বোলোনিয়াকে, যে বোলোনিয়ার কাছে তারা হেরেছিল সুপার কোপা ইতালিয়াতে, যেখান থেকে তাদের বাদ পড়তে হচ্ছিল, সেই প্রতিশোধটা মোটামুটি তারা নিয়েছে। নাপোলি হারিয়েছে লাৎসিওকে, যে ম্যাচে আপনি হয়তো আন্তোনিও কোন্তেকে লড়াই করতে দেখেছেন, মারামারি করতে দেখেছেন, কিন্তু নাপোলির যে ইনজুর্ড ফুটবলার রোমেলু লুকাকু বা আঙ্গিসা তারাও ফিরে আসবেন করছে। নাপোলি একটানা মোটামুটি ক্লিন শিটও রেখে যাচ্ছে, তাদের জন্য সময়টা বেশ ভালোই যাচ্ছে। আর এইসি মিলান তারা 1-0 গোলে জিতেছে, যেখানে গোলটা করেছেন রাফায়েল লেয়াও। এবং এই 1-0 গোলে জয়ের ভেতরে প্লেয়ারদের চেয়ে বরং আপনি বোধহয় আরও একবার এইসি মিলানের কোচকে সেটা মনে করতে চাইবেন, মাসিমিলিয়ানো আলেগ্রি। 1-0 ফর আ রিজন। তবে ইন্টার মিলানের এই 3-1 গোলের জয়ে আমরা বোধহয় আলাদা করে একটু কথা বলতে পারি লাউতারো মার্তিনেজকে নিয়ে। একটানা তিনি পারফর্ম করে যাচ্ছেন। এই ম্যাচে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন। তবে সেরিয়ার বাকি 4টা ম্যাচেও, মানে একটানা 5 ম্যাচেই তার এই ধরনের রেকর্ড আছে। আতালান্তার সঙ্গে গোল আছে, জেনুয়ার সঙ্গে গোল প্লাস অ্যাসিস্ট, কোমোর সঙ্গে শুধুমাত্র গোল, পিসার সঙ্গে গোল প্লাস গোল। তার মানে এই যে লাউতারো মার্তিনেজ এখন ইন্টার মিলানের অন্যতম শক্তির জায়গা। সেরিয়ার আপডেট এই পর্যন্ত। সেরিয়াতে অবশ্য ইন্টারেস্টিং আরেকটা ঘটনা ঘটেছে, গ্যাসপেরিনি তার সাবেক ক্লাবে গিয়েছিলেন, মানে রোমার কোচ হয়ে আতালান্তার মাঠে। ওটা নিয়েও আসলে কথা বলা যেত, কিন্তু সময় একদম কমে আসছে। এবার পয়েন্ট নাম্বার 5, এটা হচ্ছে লিগ আ নিয়ে। লিগ আরও অর্ধেকটুকু শেষ হয়ে গেছে এবং এই অর্ধেক শেষ হয়ে যাওয়ার পরে, মানে এখানে হচ্ছে 17 ম্যাচের হিসাব, যেহেতু 34 ম্যাচে লিগ আ শেষ, ফ্রেঞ্চ লিগ আ, ওটা 38 ম্যাচের নয়। শীর্ষ দলটার নাম লস। গত 12-15 বছরে এরকম ঘটনা খুব কমই ঘটেছে যখন এই সিজনের মাঝপথে পিএসজি সবার ওপরে থাকে নাই। লসের জন্য এই সময়টা তাই দারুণ স্বস্তির। মার্শেও সেই চাপটা ধরে রাখার চেষ্টা করছে। মার্শের কোচকে নিয়ে অবশ্য টানাটানি শুরু হয়ে যাওয়ার কথা আগামী কয়েকদিনে, যেহেতু কয়েকটা হট সিট খালি আছে এই মুহূর্তে। তবে আমরা একটু পিএসজি নিয়ে আলাদা করে কথা বলতে চাই, কারণ পিএসজি এর জয়ের নায়ক উসমান দেমবেলে। প্যারিস এফসি যারা এইবার প্রমোটেড হলো লিগ আতে, তাদের সঙ্গে পিএসজির খেলা ছিল, মানে একই প্যারিসের 2 ক্লাব। এবং এই 2 দলের ডার্বি লিগ আ দেখলো 1978 সালের পর এই প্রথমবার। মানে এত ঐতিহাসিক একটা ম্যাচ যেটা দেখা মিলছিল না এতদিন, সেটা অবশেষে দেখা গেল এবং সেই ম্যাচটা 2-1 গোলে পিএসজি জিতে নিল। এবং ওই জয়ের নায়ক উসমান দেমবেলে। দেমবেলের গত বছরটা খুব ভালো গেছে, কিন্তু গত বছর পুরোটা কিন্তু নয়। গত বছরের শেষের অংশে তাকে বেশিরভাগ সময় ইনজুরি নিয়ে মাঠের বাইরে থাকতে হয়েছে। আর তিনি লিগ আতে সবশেষ গোলটা করেছিলেন সেই গত বছরের অগাস্ট মাসে। এরপরে ফাইনালে তিনি গোল করলেন এবং তার গোলেই পিএসজি ওই ডার্বিটা 2-1 গোলে জিতেছে। তার মানে উসমান দেমবেলের গত বছরটা যেভাবে শুরু হয়েছিল, এই বছরের শুরুটাও কিন্তু প্রায় একই রকম হয়েছে। এর পরের ম্যাচটা তাদের একটা কাপ টুর্নামেন্টের, যেখানে তারা জিতলে একটা শিরোপা পাবে এবং তাদের এইবারের প্রতিপক্ষ অলিম্পিক মার্শেই। গতবারও ওই ম্যাচে বড় প্রভাব ছিল উসমান দেমবেলের, মোনাকো ছিল তখন প্রতিপক্ষ। এবার দেখার বিষয় যে মার্শের সঙ্গেও তিনি ওই একই ধারাবাহিকতাটুকু বজায় রাখতে পারেন কিনা। পিএসজির যা অবস্থা, তাতে লুই এনরিকে চাইবেন আসলে অগাস্ট টু সেপ্টেম্বরে উসমান দেমবেলের কাছ থেকে যাই আসুক না কেন, অ্যাটলিস্ট জানুয়ারি থেকে মে পর্যন্ত এই দেমবেলের কাছ থেকে সেরাটুকু পাওয়া গেলেই বোধহয় এনরিকে নিজেও সন্তুষ্ট থাকবেন। আমি জানি না অবশ্য আপনি এই 5 স্পেশালিতে কতখানি সন্তুষ্ট হলেন। আপনি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন যে আমি কি মিস করে গেছি আর কি হলে আরও বেশি ভালো হতো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.